আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দায়িত্ব স্বীকার করল পিএমইউ। ইসরায়েলের হাইফা বন্দরে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা। এরপর জানিয়ে দিব ইয়েমেনিদের ঠেকাতে ইইউর নতুন পদক্ষেপ। আরও জানিয়ে দিব ইসরায়েলে হামলা পুরো অঞ্চলের জন্য হুমকি, বলেছেন কাতার। এদিকে সিরিয়া থেকে নিজেদের শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে ইরান। আরও জানিয়ে দিব ইউক্রেনকে বড় ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা ইইউর। এরপর জানিয়ে দিব ভারতে ভেঙে ফেলা হলো 600 বছরের পুরনো মসজিদ। এবং সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারে জান্তা সরকার কি টিকতে পারবে, কি করছে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দায়িত্ব স্বীকার করল পিএমইউ। ইসরায়েলের হাইফা বন্দরে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা। ইরাকে প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের হাইফা বন্দরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরায়েলে বর্বর আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে ইরাকি প্রতিরোধ সংগঠন জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ। এই জোট এক বিবৃতিতে বলেছে, শত্রু শক্ত ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় দখলদারিত্ব প্রতিরোধ এবং আরব জনগণকে সমর্থন করার নীতির আওতায় আমাদের যোদ্ধারা ড্রোন ব্যবহার করে অধিকৃত ভূখণ্ডের হাইফা বন্দরে হামলা করেছে। গত এক বছরের কম সময়ের মধ্যে এই নিয়ে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা হাইফা বন্দরে 4 দফা হামলা চালালো। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে ইরাক, ইয়েমেন এবং লেবাননে প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এই হামলা চালাচ্ছে। সূত্র পার্স টুডে। ইয়েমেনিদের ঠেকাতে ইইউর নতুন পদক্ষেপ। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে অস্থিতিশীল লোহিত সাগর। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে দলটি অব্যাহতভাবে এ নৌপথে জাহাজে হামলা চালিয়ে আসছে। এবার তাদের ঠেকাতে নতুন পদক্ষেপের কথা জানান দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল জানিয়েছেন, লোহিত সাগর ও এডেন উপসাগরে ইয়েমেনিদের রুখতে ব্লকের সব পররাষ্ট্র মন্ত্রীরা নতুন চুক্তি করতে চলেছে। এ অঞ্চলে আগামী 19 জানুয়ারির বৈঠকে জাহাজকে সুরক্ষা দিতে তারা নৌ মিশন পরিচালনার ব্যাপারে চুক্তি করতে পারেন। ইইউর কর্মকর্তারা জানিয়েছেন, 7টি দেশ ইতিমধ্যে জাহাজ ও বিমান সহায়তা দেওয়ার জন্য সম্মত হয়েছে। এর মধ্যে বেলজিয়াম ও জার্মানি ফ্রিগেট দিতে সম্মত হয়েছে। বহুল ব্যবহৃত এ নৌপথে জাহাজ চলাচলে হুতিদের হামলা জবাব দিতে তারা এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। এর আগে হুতিরা যুক্তরাজ্যের রণতরীতে হামলার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। এমন সময়ে ইউরোপীয় ইউনিয়ন তাদের পদক্ষেপের কথা জানান দিয়েছে। হুতিরা জানিয়েছে, তারা এবার লোহিত সাগরে মার্কিন ও ব্রিটিশদের রণতরীতে হামলা চালাতে পারে। আত্মরক্ষার জন্য এই হামলা চালানো হবে বলে জানিয়েছিল গোষ্ঠীটি। এক বিবৃতিতে হুতিদের মুখপাত্র জানান, আমেরিকা ও ব্রিটিশ রণতরী এই আগ্রাসনে অংশ নিয়েছে। তারা দেশটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। দলটি মার্কিন রণতরী ইউএসএস গ্রেভলিকে লক্ষ্য করে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে। ইসরায়েলি হামলা পুরো অঞ্চলের জন্য হুমকি, বলেছেন কাতার। গাজায় অব্যাহত হামলা পুরো অঞ্চলের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি সতর্ক করে বলেছেন, শিগগির গাজায় যুদ্ধ বন্ধ না হলে আঞ্চলিক সংঘাতে ঝুঁকি বাড়বে। এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, খান ইউনিসে আল আমাল হাসপাতালে অভিযান পরিচালনাকালে ব্যাপক গুলি চালিয়েছে ইসরায়েল। সিরিয়া থেকে নিজেদের শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে ইরান। ফিলিস্তিনে ইসরায়েলে হামলার পর থেকে অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। এ অঞ্চলে বিভিন্ন জায়গায় হামলা পাল্টা হামলা চলছে। এমন পরিস্থিতির মধ্যে সিরিয়া থেকে নিজেদের শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে ইরান। বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট 5টি সূত্র জানিয়েছে, ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী সিরিয়ায় নিয়োজিত তাদের সিনিয়র কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এর ফলে এ অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে তারা মিলিশিয়া গোষ্ঠীর ওপর আরও নির্ভরশীল হয়ে পড়বে। ইসরায়েলের অব্যাহত হামলার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিরিয়া যুদ্ধের সময় থেকে দশক
জুড়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশে রয়েছেন ইরান। তবে গত ডিসেম্বরে ইসরায়েলি বাহিনী হামলার কারণে দেশটির অর্ধ ডজন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে গার্ড বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তাও রয়েছেন। সংশ্লিষ্ট 3টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তেহরানে কট্টরপন্থীরা এই হামলা জবাব দেওয়ার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে ইরানের সিদ্ধান্ত হলো তাদের কর্মকর্তাদের সরিয়ে আনা, যদিও তাদের এই অঞ্চল ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই, কেননা তেহরানের প্রভাব বলয়েরই একটি অংশ। ইউক্রেনকে বড় ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা ইইউর। ইউক্রেনের জন্য 54 বিলিয়ন মার্কিন ডলারের একটি আর্থিক সহায়তা প্যাকেজের বিষয়ে ঐক্যমত হয়েছেন ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের ইইউ নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি ব্রাসেলসে ইইউর শীর্ষ সম্মেলনে এ বিষয়ে একমত হন ইইউ নেতারা। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল বলেন, 27 সদস্যের ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেনের জন্য 50 বিলিয়ন ইউরো 55 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্যাকেজে সম্মত হয়েছেন। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, 4 বছরে ইউক্রেনের জন্য 50 বিলিয়ন ইউরো মূল্যের একটি আর্থিক সহায়তা প্যাকেজের বিষয়ে আমাদের একটি চুক্তি হয়েছে। ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের তহবিলের ভূমিকার ভবিষ্যৎ কি তা নিয়ে কয়েক মাস ধরেই বিতর্ক চলছে ইইউ সদস্যদের মধ্যে। গত ডিসেম্বরে ইউক্রেনের জন্য ইইউ ঘোষিত 5,000 কোটি ইউরো সহায়তা আটকে দিয়েছিল জোটের অন্যতম সদস্য রাষ্ট্র হাঙ্গেরি। এদিকে ইইউ সহায়তা চুক্তিতে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এক্সে দেওয়া পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, 27 সদস্য দেশের নেওয়া এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইইউর অব্যাহত আর্থিক সহায়তা ইউক্রেনের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতাকে শক্তিশালী করবে। ভারতে ভেঙে ফেলা হলো 600 বছরের পুরনো মসজিদ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে কয়েক শতাব্দী প্রাচীন আকনজি মসজিদ। ভবনটির ব্যবস্থাপনা কমিটির এক সদস্য বৃহস্পতিবার জানান, সংরক্ষিত বন থেকে অবৈধ অবকাঠামো অপসারণের অংশ হিসেবে মসজিদটি ভেঙে ফেলা হয়। গত মঙ্গলবার মেহরাউলিতে অবস্থিত মসজিদটি ভেঙে ফেলা হয়। ভারতে এমন এক স্পর্শকাতর সময়ে মসজিদটি ধ্বংস করা হলো যখন জাতীয়তাবাদী কর্মীরা বেশ কয়েকটি মসজিদকে মন্দির দিয়ে প্রতিস্থাপনের দাবিতে প্রচারণা চালাচ্ছে। আকনজি মসজিদের তত্ত্বাবধানকারীদের মতে মসজিদটি প্রায় 600 বছরের পুরনো। সেখানে এটি বোর্ডিং স্কুলে থাকতো 22 জন শিক্ষার্থী। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জাফর এএফপিকে বলেন, মসজিদটি রাতের অন্ধকারে ধ্বংস করা হয়েছে। এর আগে তারা কোনো নোটিশ পায়নি। মসজিদ কম্পাউন্ডের অনেক কবর অপবিত্র করা হয়েছে এবং মসজিদটি ভেঙে ফেলার আগে কাউকে কোরআনের কপি বা অন্যান্য সামগ্রী বের করে আনার অনুমতি দেওয়া হয়নি বলে জানান জাফর। তিনি বলেন, আমাদের অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং আমার নিজের পূর্বপুরুষদের সেখানে সমাহিত করা হয়েছে। এখন কবরে কোনো চিহ্ন নেই। মসজিদ ও কবরের ধ্বংসস্তূপ সরিয়ে অন্য কোথাও ফেলা হয়েছে। শহরের প্রধান ভূমি ব্যবস্থাপনা সংস্থা দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এ ঘটনা তদারক করেছে। এসব অভিযোগের ব্যাপারে সংস্থাটি গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বৃহস্পতিবার আকনজি মসজিদ এলাকায় উপস্থিত ছিল বিপুল সংখ্যক পুলিশ। রাস্তায় ব্যারিকেড দিয়ে এলাকাটিতে সর্বসাধারণের প্রবেশাধিকার বন্ধ করে দেয় তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরের শহর অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রাম মন্দির উদ্বোধনের সপ্তাহখানেক পরে আকনজি মসজিদ ভাঙার ঘটনা ঘটল। অন্যদিকে বুধবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত জ্ঞান ব্যাপী মসজিদের বেসমেন্টে পূজা করার অনুমতি দিয়েছে একটি আদালত। মিয়ানমারে জান্তা সরকার কি টিকতে পারবে? কি করছে চীন? জটিল থেকে জটিলতর হচ্ছে মিয়ানমার পরিস্থিতি। দেশটির বিভিন্ন সশস্ত্র গ্রুপের সাথে সীমান্তবর্তী প্রদেশে সামরিক সরকারের লড়াই এখন তুঙ্গে। এই সংঘাতের আজ মিয়ানমারের সীমান্ত ছাপিয়ে বাংলাদেশেও লাগছে গত বেশ কয়েকদিন ধরে। বাংলাদেশ সীমান্তর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে গুলি ও মর্টারের শব্দে প্রকম্পিত। এখানে আরাকান আর্মির সাথে তীব্র সংঘাত হচ্ছে মিয়ানমার সৈন্যদের। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্ত রক্ষীরাও সতর্ক অবস্থানে আছে। তবে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে যারা বসবাস করেছেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। রাখাইন অঞ্চলে আরাকান আর্মি যেভাবে শক্তি বাড়িয়ে বিভিন্ন এলাকা দখল করে নিয়েছে তাদের বিচলিত হয়ে পড়েছে মিয়ানমার সরকার। এখন থেকে 3 বছর আগে মিয়ানমারে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে হটিয়ে ক্ষমতা নেয় সামরিক সরকার। এরপর থেকে দেশের বিভিন্ন জায়গায় জান্তা বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ জোরালো হতে থাকে দেশের বিভিন্ন জায়গায়। একই সাথে মিয়ানমারের বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠন তাদের শক্তি আরো বাড়িয়ে তোলে। এসব গ্রুপও জান্তা সরকারের সৈন্যদের বিরুদ্ধে লড়াই জোরদার করে। 3 বছরের মাথায় মিয়ানমারের সেনাবাহিনী দেশটির শান ও রাখাইন প্রদেশে তীব্র প্রতিরোধের মুখে পড়েছে। মিয়ানমারের 3টি জাতিগত সশস্ত্র গোষ্ঠী যারা ব্রাদারহুড অ্যালায়েন্স নামে পরিচিত তারা এই প্রতিরোধ গড়ে তুলেছে। এই সংঘাত একটি ভিন্ন মাত্রার জটিল বিষয়।
এখানে নানা ধরনের পক্ষ জড়িত আছে। বিবিসি বাংলাকে বলেন ব্রাসেলস ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টম কিন।